সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় প্রতিশ্রুতির ফুলঝুরিতে পৌরবাসী বিব্রত। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক সুশাসনের জন্য নাগরিক সুজন। মাঝখানে আছেন নঈম নিজাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন, এবং আমাদের মাঝখানে কিছুক্ষণের মধ্যে হয়তো উপস্থিত হবেন ডক্টর নজরুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। শীতের মধ্যেই সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের প্রচারণা। বিদ্রোহী প্রার্থীদের প্রভাব ফলাফলে পড়বে না বলছে আওয়ামী লীগ ও বিএনপি। বাংলাদেশে বসে কাউকে পাকিস্তানের দালালি করতে দেয়া হবে না, যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করার দায় বেগম জিয়াকেই নিতে হবে। বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী। ভালো বন্ধু হিসাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরালো করতে চায় যুক্তরাষ্ট্র। জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের নেওয়া পদক্ষেপের প্রশংসা। দেশের মসজিদ কমিটিগুলোতে জঙ্গিবাদ সমর্থক বা স্বাধীনতা বিরোধী আছে কিনা খতিয়ে দেখা হবে। আলেমদের সঙ্গে বৈঠক শেষে আইজিপি। এবং রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আগুন ভাঙচুর। ভাই, নির্বাচনটাকে, পৌর নির্বাচনটাকে কিভাবে দেখছেন আপনি? সুশাসনের জন্য নাগরিক বলে কথা। নির্বাচন হবে আশা করি 30 তারিখে। এখন কেমন হবে সেটাই কথা। তবে ওই যে আপনার ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দি ডে। দিনের ভোরবেলায় বোঝা যায় দিনটা কেমন যাবে। তবে খুব একটা ভালো যাবে বলে আশা করাটা দুরূহ। যেইভাবে চলছে, যে বিভিন্ন জায়গায়, আজকেরই একটা কাগজে দেখলাম যে ফেনীর 3টা পৌরসভার নির্বাচনের মধ্যে একটাতে কোনো নির্বাচনই হবে না। 48 জনের মধ্যে 44 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 7 জন মেয়রের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারপরে প্রার্থীর সংখ্যা কমে গিয়েছে অনেক। যাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, মামলা মোকদ্দমা আছে, এমনকি হত্যার মামলা আছে, তারাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এবং ক্ষমতাসীন দল কিন্তু তাদেরকে মনোনয়ন দিয়েছে। বিএনপির বেলায় হয়তো বলা যেত যে তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, এই অনেকের বিরুদ্ধে এই সরকারি মামলা দিয়েছে তাদের দলের লোকদের বিরুদ্ধে, এবং তাদেরকে আবার মনোনয়ন দিয়েছে। তো একটা, এবং নির্বাচন কমিশন, আমি জানি না, যে বহু অভিযোগ, কিন্তু কোনো অভিযোগেরই কোনো সুরাহা আমরা দেখি না। এবং নির্বাচন কমিশন বলে যে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ আসে, কারো কোনো ব্যাপারে যদি অভিযোগ আসে তারা খতিয়ে দেখবে। তো কিন্তু আমাদের নির্বাচন কমিশন তো তারা সুস্থ সবল ব্যক্তিদেরকে নিয়েই গড়তে হয়েছে। তো তাদের তো দেখার কথা, তাদের শোনার কথা, তাদের ওই যে পড়ার কথা, জানার কথা, এইগুলো দেখেই তো তাদের ব্যবস্থা নেওয়ার কথা। যেমন আমি নির্বাচন কমিশনের যেটা ভূমিকা দেখি, রেফারির মতো। তো রেফারি তো ওই যে কারো বিরুদ্ধে ফাউল হলে, যার বিরুদ্ধে ফাউল হলো, সেই ওই যে অভিযোগ করতে হয় না, তো রেফারি তো দেখে এবং সাথে সাথেই ব্যবস্থা নেয়। তো নির্বাচন কমিশনেরও সেই ভূমিকা। কিন্তু নির্বাচন কমিশন যদি বলে আমাদেরকে আমাদের কাছে অভিযোগ করতে হবে, তাহলে তো নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করছে না। তো এইভাবে আরো বহু অভিযোগ আছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। তো এতে খুব আশাবাদী হওয়াটা দুরূহ। আর এছাড়াও যে গত 3টে নির্বাচনটা আমরা দেখলাম, যে জাতীয় নির্বাচন যেখানে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, উপজেলা নির্বাচন দেখলাম, সিটি কর্পোরেশন নির্বাচন তো আপনারা দেখিয়েছেন, আমরা দেখেছি, সবাই ওনারা লিখেছেন। তো এখন লক্ষণ তো ভালো দেখা যায় না। মানে কেন, যেমন একটা কথা কিন্তু এসেছিল যে মারামারি হবে সাংঘাতিক। আমি যোগ করছি আপনার সঙ্গে, সেটা হলো যে মানে আজকের একটি ঘটনা দিয়ে শুরু করতে হয়। সেটা হলো যে শরীয়তপুরের আওয়ামী লীগ দলীয় একজন সংসদ সদস্য কর্নেল শওকত আলী, যিনি ডেপুটি স্পিকার ছিলেন কয়েকদিন আগে, তিনি আজ ইলেকশন কমিশনে অভিযোগ দায়ের করলেন। তিনি সংশয়ে আছেন তার এলাকাতে ইলেকশন নিরপেক্ষ হবে কি হবে না। যখন ওখানে হয়তো বিদ্রোহী প্রার্থী থাকার কারণে তার এই সংশয়ের কারণে, শরীয়তপুর সদরে কিন্তু নাই,
আওয়ামী লীগেরই প্রার্থী না। শরীর সদর না, এটা হলো আমি শওকতের এলাকাটা বলছি, এটা সদর না, উনি হলেন নড়িয়া আরেকটা দুটি এরিয়া মিলে পার্শ্ববর্তী। তো ওনার আজকে ইলেকশন কমিশন যে অভিযোগটি, যদি আওয়ামী লীগের একজন সংসদ সদস্য আশঙ্কার মধ্যে থাকেন, তাহলে সাবেক ডেপুটি স্পিকার এবং এই পার্লামেন্টে তিনি এখনো এমপি, একজন প্রভাবশালী এমপি, যিনি যার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল বঙ্গবন্ধুর সঙ্গে আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে, সেই মানুষটিকে ধরেন দীর্ঘ সময় রাজনীতি করার পর বারবার সংসদ সদস্য ইলেক্টেড হতে আমরা তারা দেখেছিলাম। তো তাকে যদি আশঙ্কার মধ্যে থাকতে হয় যে সেখানে ইলেকশন কমিশন প্রপারলি ইলেকশনটি করতে পারবে কি পারবে না, তাহলে আপনি ঢাকার বাইরের বাকিগুলো কোথায় গিয়ে দাঁড়াবেন? দ্বিতীয়ত হলো ঢাকার বাইরে অভিযোগ যেগুলো আসে, ইলেকশন কমিশনের যে জায়গাটুকু দায়িত্ব পালন করার কথা দুলবাড়িদের কাছে আরো অনেক বেশি সারা বাংলাদেশ থেকে থাকার কথা, সেখানে যে মূল জায়গাগুলোতে যে জায়গাগুলো হাত দেওয়া দরকার ছিল ইলেকশন কমিশন, সেটা হলো ইলেকশন কমিশন তো ঠুট্টু জগন্নাথ নয়, তাদের একটা ক্ষমতা আছে। তাদেরকে মনে করতে হবে ওসি সাহেব কিংবা রিটার্নিং অফিসার কিংবা টিএনও সাহেব যদি কোনো রকম ব্যাড রোল প্লে করার চেষ্টা করে, তাদেরকে তাদের প্রত্যাহার করে নিতে হবে, উইথড্রয়াল করতে হবে। যখনই অভিযোগ পাবে তারা যদি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতো, তাহলে এই সংকটটা তৈরি হতো না। সমস্যা তো হলো তারা যখন অভিযোগনামা পায়, তিনি বলেন র্যাপারের মতো বাসি তো ফু দেন না, তারা কেবল গল্পই করে যান। তারা বলার চেষ্টা করছেন যে আমরা এই করব, আমরা এটা করব, আমরা কাউকে ছাড় দিব না, এমপি মন্ত্রীরা বিব্রত হবে, সব ছাড় দিয়ে তো বেরিয়ে যাচ্ছেন। 7টা এলাকাতে ইলেকশন হয় না, কেন হয় না? এটি তো প্রথম তাদের দেখার দায়িত্ব ছিল। কি কারণে হলো না, সেখানে কোনো আশঙ্কা সংখ্যা ছিল কিনা? আপনি গত ইলেকশনটার প্রক্রিয়া সেই সময় ঠিক আছে, মূল প্রতিপক্ষ বিএনপি 5 জানুয়ারিতে অংশগ্রহণ করেনি, সেটা আরেকটি প্রক্রিয়া, যে কারণে আপনি প্রার্থী পাননি। এখন তো প্রার্থী আছে, প্রার্থী সরকার দলের বিদ্রোহী, প্রার্থী বিএনপির, প্রার্থী অন্য দলের। এবং কোথাও যদি জোরপূর্বক, যেমন ইলেকশন কমিশন চাটকিলে যে অভিযোগটি আসলো জোরপূর্বক প্রত্যাহার করার, ফেনীর ঘটনা যদি এসে থাকে সেরকম, তো যেই জায়গাগুলো থেকে এই ধরনের জোরপূর্বক প্রত্যাহার করে নেওয়ার অভিযোগ, এই অভিযোগগুলো যদি আসে, আপনাকে তো ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনি দৃষ্টান্ত রাখবেন, আপনি একটি জায়গায় যদি দৃষ্টান্ত রাখতে পারবেন, পরের ঘটনাটি ঘটবে না। প্রথমে যদি আপনি দৃষ্টান্ত না রেখে একটা মানে ছেলে মানুষের মতো একটা আমি দেখে নেব, আরে আপনি দেখে নেওয়ার কি, আপনার তো ক্ষমতা আছে, আপনার এখতিয়ার আছে। আপনি যখন ইলেকশন চলাকালীন সময় আপনার সংবিধান আপনাকে সেই পাওয়ার দিল, আপনি যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আপনি তো এই ইলেকশনটা আরেকটা বিষয় হলো, এই ইলেকশন তো সরকার বদলের ইলেকশন নয়। যদি আপনি সরকারের প্রতি আনুগত্য থেকেও থাকে, আমি আশা করি তারা নিরপেক্ষ মানুষ, তারা আনুগত্য নেই তাদের, যদি থেকেও থাকে তাহলে সরকার বদলে যেহেতু অংশ নেয়, একটা ইলেকশন নিরপেক্ষ করে নিজেদের একটা দক্ষতা প্রমাণের তাদের সুযোগ, সেটা তারা কেন নেবেন না? এটা আমার কাছে বোধগম্য নয়। উনি যে কথাটা বললেন, এই পক্ষপাতটা আপনার ইয়াটা কোন জায়গায়? আপনি যে বলছেন আপনি আশঙ্কা করছেন যে এরকম জিনিস, তারপরে একটা জিনিস কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লেগেছে, সেটা হলো এই প্রথম থেকে কিন্তু বলা হচ্ছিল যে সাংঘাতিক একটা মারামারি হবে, এখন কোন দিন হবে যা জানি না, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমি কোনো জায়গায় যে পাশে দিয়ে চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা মোটামুটি ভাবে 234টার মধ্যে অন্তত 200 প্রায় এই পৌরসভার কিন্তু কভার করেছে। এর মধ্যে আমাদের লাইভ ইয়েটা আছে এরকম প্রায় 100 খানে। এখন মারামারি তো এই জায়গায় কিন্তু আমরা এটা ইতিবাচক, কেন হচ্ছে না? আপনি সাংবাদিক হিসাবে আমার অনুরোধ থাকবে যে আপনারা এটা অনুসন্ধান করুন, কেন হচ্ছে না। কারণ বিভিন্ন প্রভাবের কারণে, যে সরকারের হাতে বল প্রয়োগের ক্ষমতা আছে, এমপি সাহেবরা বহু কিছু করতে পারেন, এবং তারা যখন হুমকি দেন, তারা যখন বিভিন্নভাবে প্রভাব খাটান, তখন অন্য কারো নির্বাচনে ওই যে দাঁড়ানোর কিংবা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করার, যেমন ফেনীতে যেটা হয়েছে, তারপরে এই যে শরীয়তপুরে একজনকে তো যেটা হয়েছে আপনি বলছেন, কিন্তু খুব মজার ব্যাপার বিএনপির তরফ থেকে অভিযোগ নেই, একটা অভিযোগ নাই। আপনি আমাকে বলেন, ওইটাই তো বলছি। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে বিএনপির স্থানীয় পলিটিক্সে তারা সাহস পাচ্ছে না। তো এইখানে যারা বিএনপির প্রতিদিন শর্ট দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, বক্তব্য রাখছে, তারা কেন কথা বলতে পারছে না? আমি জানি না, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি একটা আসন বলি, যেটা আব্দুল আল মিন্টু সাহেবের ভাই আগেও তো গতবারও ইলেকশন করেছিলেন। আব্দুল আল মিন্টু সাহেব এখন বিএনপির সবচেয়ে দাপুটে একটা অবস্থানে তাকে আমরা দেখতে পাই। তার ভাই কিন্তু এবার ইলেকশনে অংশগ্রহণ করেননি। তাহলে যদি আব্দুল আল মিন্টুর যে ভাই সেখানকার একসময় পৌরসভার মেয়র ছিলেন, তিনি যদি ইলেকশনে অংশগ্রহণ না করেন, তাহলে দাঁড়াচ্ছেটা কি?
ফেনীর বিষয়টা হয়তো কি কারণে করছে না সেই ব্যাখ্যাটুকু তাদের আসা দরকার ছিল। যদি আপনি কেন? যেটা বলেন আতঙ্কগ্রস্ত যদি হয়ে থাকে তা আপনি আপনারা সেটা প্রতিদিন বলুন। বলছেন, প্রতিদিন আপনি বলছেন আপনারা ওই জায়গা স্পষ্ট দখল করে করে অবস্থান নিচ্ছে, এই নিন। জায়গা দিচ্ছে, আমাদের লোককে হুমকি দিচ্ছে, কিন্তু আপনি ফেনী নিয়ে কোনো কথা বলছেন না কেন? এটাই তো সংকটটা, কথা বলতে হবে তো। না, আপনি স্থানীয় পর্যায়ে ঠিক আছে, অবশ্যই। আমি মেনে নিচ্ছি স্থানীয় পর্যায়ে ওখানে যারা থাকে তাদের না, না, সমস্যা কিন্তু আছে, কিন্তু কেন্দ্রীয় না, না, পর্যায়ে কেন দানিশ ভাই বলছেন? আপনাকে একটা কথা বুঝতে হবে, যদি একটা লোক মেয়র ইলেকশন করে থাকে তিনি স্থানীয় প্রভাবশালী নেতা, স্থানীয় প্রভাবশালী নেতা ছাড়া তো কাউকে মেয়র প্রার্থী করা হয় না। তো সেই লোকটা যদি ফেনীতেই সংকটে থাকে, সে ঢাকায় এসে কথা বলতে তার সমস্যাটা কি? ঢাকায় এসে মিডিয়ার সঙ্গে যে আপনি ধরেন না, আজকে- সমস্যা আছে। না, কি সমস্যাটা? তার পরিবার আছে তো ওখানে, তাহলে তার তার পরিবার আছে, সম্পত্তি আছে, সে তার তো ওইসব তো আছে। সাধারণত কত অবস্থা আপনি কি ঘটবে সেটা আপনি ব্রিফ করে বলবেন। এখন মিডিয়া কিন্তু আগের জায়গাতে নাই, মিডিয়া প্রত্যেকটি ঘটনায় তুলে ধরছে। আপনি 48 কম লোক বেশি। এখন তুলে তো আপনারা তো ধরছেন, ধরছেন। আপনার কাগজও তুলে ধরেছে, তো কি হয়েছে? হ্যাঁ, মানে কেন হচ্ছে না? হয়েছে কেন কি? না, হচ্ছে হচ্ছে না না, কেন? হচ্ছে কিন্তু কিন্তু আপনি তো হচ্ছে না, একদম আপনি তো ঠিক না, রেফারেন্স হচ্ছে। হিসেবে লিখে দিচ্ছেন এগুলা সব, হ্যাঁ। আপনি তো লিখে দিচ্ছেন আপনার এখান থেকে যে সুজন এই জিনিসগুলো করেছে, তখন তারা আইডেন্টিফাই করেছে এই জিনিসগুলো, হ্যাঁ। এগুলা কিন্তু দলিল। হ্যাঁ, দলিল। কিন্তু দলিল। প্রথমত কাজেই আমরা কেউ কিন্তু claim করতে পারবে না। ওকে, আমি আপনাকে একটা উদাহরণ দেই। প্রথমত আমি বলতে চাই যে আগামীকালকে আমরা একটা সংবাদ সম্মেলন করব, আমরা এই তথ্যগুলো উপস্থাপন করব মিডিয়ার সামনে, যে এই যে আমরা যখন অভিযোগ করি তখন নির্বাচন কমিশন বরং আমাদের মর্যাদাহানি করে। আমি একটা উদাহরণ দেই, যে আমি কয়েকদিন আগে একটা কাগজে লিখেছিলাম যে 1 জানুয়ারিতে যারা ওই যে 18 বছর হবে তাদের অনেকে নির্বাচন কমিশনের যে আইন অনুযায়ী যে জানুয়ারি মাসে তাদের ভোটার তালিকা হালনাগাদ করার কথা, তারা এই আইন অমান্য করে তারা ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে জুলাই মাসে। যার ফলে যারা 1 তারিখে, জানুয়ারির 1 তারিখ পর্যন্ত যারা আগের বছরে যারা ভোটার হওয়ার যোগ্য, তারা ভোটার হইতে হইতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যাবে, যার ফলে তারা ভোট দিতে পারবে না। আমি এই কথা বলছি। নির্বাচন কমিশন বলছে কি, দেখেন 2015 সালের 1 জানুয়ারি যাদের 18 বছর পূর্ণ হয়েছে, এই বছরের 18 জানুয়ারি, এরূপ 93,200 জন 2014 সালের হালনাগাদ ভোটার তালিকায় মুক্ত হয়েছেন। তো যাদের ভোটার তালিকা, যাদের 18 বছর পূর্ণ হইল এই 2015-তে, তো তারা কিভাবে 2014-তে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়? আপনি বলার পর তো জানতে পারছি দেশবাসী, এবং এরপরে বলছে আমি অসত্য বলেছি। ওটাই তো উনি এরপরে বলে আমি যে অসত্য বলেছি। আমি আপনার বলার বিষয়টা আবার স্পষ্ট অবস্থান আপনি করে কেন বলবেন না? বলছে তো, না, এখন বলছে না। এখন এরপরে আমাদের আমাদের বিরুদ্ধে কাছে মিথ্যাচার কিন্তু করে, আমাদের পুরো বিরুদ্ধে ফেনীর। মর্যাদাহানি করে। আপনি আসছেন স্যার, আপনাকে জানাচ্ছি। সেটা হলো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম, এর মধ্যে নির্বাচনের একটা প্রক্রিয়ার মধ্যে যেটা 7টা পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হয়ে গেছে, তার মধ্যে ফেনীর 3টা পৌরসভার মধ্যে 2টাই মেয়র বিনা প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। পাশাপাশি যেটা হয়েছে, অসংখ্য প্রায় অর্ধশতাধিক কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছেন। তো কেন হয়েছেন বা কি, এটা ফাইন্ডিংসটা কি, কেউ কিন্তু ফাইন্ডিংসের মধ্যে নাই। বা বিএনপি তো প্রার্থী থাকার কথা, বিএনপিরও প্রার্থী নাই, বা বিএনপি প্রার্থীর যদি কোনো তাকে ধাক্কা দিয়ে ফেলে থাকে অথবা তাকে না দিতে থাকে, তাহলে তো সেখান থেকে প্রতিবাদ আসবে, সাধারণত প্রেস ব্রিফিং আসে, কিন্তু সেটা হয়নি। ঠিক আছে, ধরে নিলাম যখন স্থানীয় লোক সাহস পায়নি, কিন্তু সেন্ট্রালি যেখান থেকে প্রতিদিন বলা হচ্ছে, ব্রিফিং করে বলা হচ্ছে আমাদের এখানে ওই জায়গায় এটা হয়েছে, এই জায়গায় এটা হয়েছে, এটা এই জায়গা হয়েছে, তাহলে তারা কেন ফেনীর ঘটনা নিয়ে কথা বলেন না? রহস্যজনক। মানে এই জায়গাটা গ্যাপটা কোন যাবে না, আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, প্রতিবাদ আসছে না, বলছেও না যে কি হয়েছে আসলে। তাহলে সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনকে, যেমন উনি বলেছেন, নির্বাচন কমিশনের দেখা উচিত। প্রার্থী প্রদানের ব্যর্থতা একটা বড় ধরনের হ্যাঁ, ছিল, অবশ্যই, কিন্তু অবশ্যই ছিল। আছে, অবশ্যই মানে আছে। যোগ্য, মানে ওরকম দক্ষ প্রার্থী বিএনপি হয়তো দিতে পারেনি, কারণ 3টি মাসের রুইন্ড অবস্থা তৈরি হওয়ার পর তাদের যেরকম একটা অবস্থান তৈরি করে সাংগঠনিক শক্তি দেখাতে পারতো তারা, সেটা একটু তো ওই 3 মাসের কারণে 90 দিনের যে একটা সহিংস অবস্থান ছিল বাংলাদেশে, সাংগঠনিকভাবে তারা ক্ষতিগ্রস্ত। কারণ তারপর যে মামলার বিষয়গুলো ছিল, মামলাতে একটার পর তারা অনেকটা ঘর ছাড়া, এটা একটা কারণ প্রভাবে হয়তো ওই সময় প্রার্থী দেওয়ার ফেনীতে তারা সংকটে পড়তেই পারে, এটা আমার কাছে মনে হয় আর কি। স্যার, আপনার কি মনে হয়? একটা কোর্সিভ এলিমেন্ট হয়তো কাজ করেছে। জি, আর তাছাড়া তো মানে দীর্ঘদিনের ফেনীর ট্রেডিশন আছে, হাজারি ট্রেডিশন, ফলে ওই বৃত্ত থেকে হয়তো বেরোতে পারেনি আর কি। অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিভাইড এটা কিন্তু ওই ফেনীর জন্য
প্রযোজ্য। খাজা আহমদ সাহেবের যে শূন্যতাটা সেটা কিন্তু এই ধরনের এলিমেন্টরাই পূরণ করেছে। কিন্তু তখন কিন্তু অভিযোগ আসতো জি, যে এখানে নিয়ে নিয়েছে, এটা করে নিয়েছে, ওকে তাড়াইছে, খাজা এখানে আহমেদের বন্দুক নিয়ে ঘোরাচ্ছে। ট্রেডিশনটা ছিল গান্ধীবাদী ট্রেডিশন, কংগ্রেস থেকে পরে আওয়ামী লীগে এসছেন। জি। এই ভ্যাকামটা পরে এই ভিপি জয়নাল আর জয়নাল হাজারি এরা নিয়ে টিয়ে এমন একটা জায়গায় নিয়ে গেছে পুরো জায়গাটাকে। একটা মজার ব্যাপার আছে, ফেনীতে অচিন গাছ নামে একটা গাছ ছিল, সবাই দেখতে আসতো, সেটাও তারা কেটে ফেলেছে, মানে দ্রষ্টব্য জায়গা হিসেবে সেটাও রাখে নাই। একটা ফোন আছে, একটা ফোন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে হাজী গাজন বলছি। আমার একটা প্রশ্ন ভাইয়া আপনাদের আলোচকবৃন্দের কাছে। প্রতিশ্রুতির ফুলঝুরিতে পৌরবাসী বিব্রত, আমরা জনগণ এত বছর পর্যন্ত প্রায় গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে, যতদিন যায় তত আরো খুব সুস্থ মাধুর্য একটা সুন্দর নির্বাচন এবং স্বাধীনতা সার্বভৌমত্বর লক্ষণ দেখতে চাই। কিন্তু দিন দিন যত দিন যাচ্ছে এত এগুলো আরো খুব খারাপের দিকে যাচ্ছি। জনসাধারণ কোথায় যাবে? আপনারা তো সবকিছু বলতেছেন, দেখতেছেন। এই প্রশ্ন আপনাদের কাছে আমার। আসসালামু আলাইকুম। যে দিন যত যাচ্ছে এই জিনিসগুলো খারাপ চোখে দেখে, খারাপ জিনিস দেখছে। বলেন স্যার। আপনি বলেন আপনার পর্যবেক্ষণটা এবারের পৌর নির্বাচনে আপনার পর্যবেক্ষণটা কি এখন পর্যন্ত যা হচ্ছে? এখন পর্যন্ত যা হচ্ছে এটা তো ধরুন প্রথমবারের মতো, মানে যেহেতু অ্যাপেক্স যে বডিটা, সেখানে মেয়র পদে আপনার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, কিন্তু বেশিরভাগ যে আসনগুলো কাউন্সিলরের, মানে আসলে এখানে সংখ্যা তো তারা বেশি, তারা কিন্তু আগের নির্দলীয় অবস্থায় রয়ে গেছে। ইটস এ কাইন্ড অফ এ মিক্সড সিস্টেমের মধ্যে গেলে যা হয় সেরকম একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে। আর আপনার মানে বিএনপির নেতৃত্বে 20 দলীয় যে জোট, এরা ওই দীর্ঘদিন ধরে নির্বাচন প্রতিরোধ করতে গিয়ে শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে, মনোবল হারিয়ে ফেলেছে অনেকাংশে। ফলে ক্রেডিবলি তারা মাঠে যে দাঁড়াবে সেই আপনার এক ধরনের সংশয় সন্দেহের মধ্যে নিজেরাও আছে। কনফিডেন্সের অভাব তাদের মধ্যে পরিষ্কার। আর কেন্দ্রের সঙ্গে স্থানীয় যে নেতৃত্ব তার সমন্বয় নেই, সেটা একটা বড় সংকটের জায়গা তাদের জন্য। এবং ক্রেডিবল অপোজিশন না থাকলে যা হয়, শাসক দলের শরিক দলগুলো এবং শাসক দল তারা ন্যাচারালি ওই ভ্যাকামটা পূরণ করার চেষ্টা করছে। স্থানীয়ভাবে স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হিসেবে আপনার অবস্থা এমন যে এখানে যে নিয়ন্ত্রণ সেটা যদি নেওয়া যায় তাহলে অ্যাক্সেস টু রিসোর্স লাভ করা যায়, এবং সেই জন্য একটা বড়িয়া অবস্থা কিন্তু বিরাজ করছে অন দ্য গ্রাউন্ড। উনি যেটা বললেন যে একটা সমন্বয়ের অভাব কেন্দ্রের সঙ্গে, পাশাপাশি শক্তির, তারা এতদিন ধরে যে জিনিসটা করছিল তাতে নিজেদের মধ্যে কোনো শক্তির ঘাটতি থাকতে পারে, উনি এটা গেজ করছেন। আপনার কি মনে হয় তাই? হ্যাঁ, তারা তো সংকটের মধ্যে আছে নিঃসন্দেহে। তাদের বহু ঝড়ঝাপটা তাদের উপর দিয়ে গিয়েছে, এবং এই নির্বাচনের আগেই তো হাজার হাজার ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো এইসবের কারণে তারা ওই যে অনেকে পলাতক, অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে বহু মামলা আছে, তো তারা তো অসুবিধাজনক অবস্থানে থাকবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, যে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার দায়িত্ব হলো আমাদের নির্বাচন কমিশন। এটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এর দায়িত্বটাই হলো আমার আপনার পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এখন এত প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্বাচন কমিশন যদি ওই যে তারা যদি দৃঢ়তা প্রদর্শন করত, তারা যদি সাহসিকতা প্রদর্শন করত, তারা যদি নিরপেক্ষতা প্রদর্শন করত, যে অনেক সমস্যার সমাধান করা যেত। এই যে ফেনীতে যা ঘটছে, তারা ওই নির্বাচন বাতিল করতে পারত। যেমন আমার যতটুকু মনে পড়ে যে সন্দীপে একবার এরকম ঘটেছিল, সন্দীপে একবার এরকম ঘটেছিল, তারপরে ওই নির্বাচন বাতিল করে দিয়েছে। নির্বাচন কমিশনের সেই ক্ষমতা আছে, তো নির্বাচন কমিশন তো কোনো টু শব্দটি করেনি। শুধু তাই নয়, আরও নির্বাচন কমিশন তার দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। তারা যে আমাদের মন্ত্রী এমপি সাহেবরা যারা আচরণবিধি লঙ্ঘন করেছে, তারা নিজেরা কোনো রকম ব্যবস্থা না নিয়ে তারা সেই রিটার্নিং অফিসারদেরকে, শহরকারী রিটার্নিং অফিসারদের কাছে তাদের দায়িত্ব দিয়ে দিয়েছে। এ তো হাস্যাস্পদ। কারণ তারা যদি সাহস না পায়,
তাহলে তারা কি করে করবে? তারা কি করে করবে? আর তাছাড়া যে স্থানীয় পর্যায়ে এই সকল কর্মকর্তাদের নিয়োগ সবসময় কিন্তু দলীয় একটা দৃষ্টিকোণ থাকে। দলীয় দৃষ্টিকোণ এবং এদের এই যে ডিও লেটারের উপর নির্ভর করে। তো এখন তারা কিভাবে ইয়ে করবে? এখন নির্বাচন কমিশন যদি তার দায়িত্ব পালন না করে, এবং ওই যে এবং শুধু তাই নয়, তারা যদি যেই সকল প্রতিনিয়ত এগুলো খবরের কাগজে রিপোর্টেড হচ্ছে, তারপরে আপনাদের মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে রিপোর্টিং হচ্ছে, এরপরে তাদের যদি টনক না নড়ে, তো এখন এই যে আমরা দেখতে পাই না, হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু আপনার যে কলার, তারা কিন্তু দেখতে পাচ্ছে, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। এবং এই খারাপের একটা বড় কারণ হলো যার দায়িত্ব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার, তারা সেই কর্তৃপক্ষ, সেই সংস্থা তার দায়িত্ব পালন করছে না, কিংবা হয় করতে পারছে না, না হয় তারা করতে অপারগ। এবং এটাই দুর্ভাগ্যজনক। এবং কিন্তু তারা কিন্তু এই পদ আঁকড়ে আছে। আচ্ছা নইম ভাই, আমি একটা কথা বলি, এটা সবার আগে যেটা হলো যে আমাদের যে এই যে 234টা পৌরসভা আছে, খুব মজার ব্যাপার। এবার পৌরসভাগুলোতে দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী বলে, পৌরসভাগুলো দেখতে গিয়ে দেখলাম কোনোটার ভোটার হচ্ছে 3000, হ্যাঁ 5000, 5500 ভোটার, বিশেষ করে রাজশাহীতে। হ্যাঁ, মানে তো মানে এটা এই যেমন এই বেতাগি, যেখানে ওই যে হেলিকপ্টার নিয়ে গেল, হ্যাঁ, হেলিকপ্টার হ্যাঁ, নিয়ে। বেতাগিতে 6000 নির্বাচন পর্যবেক্ষণ তো করেছে। এখন মনে করেন একে যতটুকু না ভোটে মানুষ চিনেছে, তো তার আগে কিন্তু চিনে গেছে। মানে জিনিসগুলো এমন হয়েছে। তো এখন কথা হলো যে দেখেন এই পৌরসভা এবং অধিকাংশ যেসব তৃতীয় শ্রেণীর পৌরসভা আছে, যা অনেকে বলছেন যেটা রাজনৈতিক ইয়ার কারণে এই পৌরসভাগুলো করা হয়েছে, ওইখানে শহরের বিন্দু মাত্র লেশ, কোনো সুযোগ সুবিধা কোনো কিছু নাই, এক ট্যাক্স ছাড়া আর কোনো কিছু নাই। তাহলে এই পৌরসভাগুলোর মেয়র এসে যখন এসে মনে করেন যে এদের পিছনে এই জিনিসটা করবে, তাদের ওই সামর্থ্য থাকবে না। কিন্তু এই মেয়রগুলা ঠিক আমাদের ঢাকা মহানগরী বলেন, চট্টগ্রামের বলেন, তাদের পাশে এসে তাদের যোগ্যতা মেয়রের মতো না, এখানে একটু ডিফারেন্ট আছে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট অনুযায়ী ঢাকার মেয়র কিংবা চিটাগাংয়ের মেয়র যদিও তাদের প্রতিমন্ত্রী মর্যাদা ছিল, কিন্তু ইন্টারেস্টিং এবার কিন্তু ইলেক্টেড হওয়ার পর তাদের মর্যাদাটুকু দেওয়া হয়নি। তাদের এখন অবস্থানটা কি, তারা কিন্তু ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে তারা কোথায় গিয়ে দাঁড়াবে সেটি দেওয়া হয়নি। যেমন আগে যারা মেয়র ছিলেন ঢাকাতে, তারা ছিলেন মন্ত্রীর মর্যাদা, চট্টগ্রাম এবং অন্য রাজশাহী প্রতিমন্ত্রীর মর্যাদা ছিলেন। এবার কিন্তু কোনটাই চূড়ান্ত না করার কারণে এখন মেয়ররা প্রটোকল সংকটও পড়েন। কারণ একজন মেয়রকে দেখা যায় খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে মন্ত্রীদের সাথে দাঁড়াতে দেওয়া হয় না, এবং খুব সব দেশে সেই লেট করে। তার মেয়র, সেই মেয়রই কিন্তু যেমন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেখানে ঢাকার মেয়র ভিতরে যেখানে মন্ত্রীরা অংশ নিয়েছিলেন, যেখানে কূটনীতিকরা ছিলেন, সেখানে তিনি প্রবেশ করতে পারেননি এবং তাকে অসহায়ের মতো বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি এখানে দাঁড়িয়ে কেন? বললেন যে আমার তো ভিতরে প্রবেশের অনুমতি নেই। এই যে জায়গাটুকু একটা বৈষম্য করা হচ্ছে, এটা একটা স্পষ্ট হওয়া দরকার। দ্বিতীয় হলো ঢাকার বাইরের মেয়রদের অবস্থান, তারা কি ডেপুটি সেক্রেটারির মর্যাদা ভোগ করবেন না সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির মর্যাদা ভোগ করবেন? কোন মর্যাদার একটা অবস্থান তৈরি হবে, সেটিও এখনো স্পষ্ট খুব একটা হয়নি। এটি হওয়া দরকার ছিল। আগের থেকে যদি এগুলো ঠিক করা হয়, চূড়ান্ত করে দেওয়া হয়, তাহলে কাজ করার জন্য সুবিধা হয় একজন মেয়রের জন্য। আজকে এই সংকটগুলো আসলে প্রত্যেকটা পদে পদে যখন আপনি সিদ্ধান্তহীনতা গ্রহণ হয় থাকে, প্রত্যেকটা পদে পদে তখন সংকট তৈরি হয়। আর প্রশ্নকারীর যে প্রশ্নটা ছিল, আমি এখানে একটু উত্তর দিতে চাচ্ছি, সেটা হলো যে আপনি দেখেন আমাদের রাজনৈতিক সংস্কৃতি একটা পরিবর্তন আমরা দেখি। এই রাজনৈতিক সংস্কৃতিটা হলো আপনার পরস্পরকে অশ্রদ্ধা করা, অসম্মান দেখানো, মানুষের প্রতি মানুষের ন্যূনতম সম্মানবোধটুকু না থাকার কারণে আজকে ইলেকশনগুলো এর বাইরে নয়। আপনি 5 জানুয়ারি ইলেকশন যেরকম একটা প্রক্রিয়ার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, সেই জায়গাটুকু ছিল বিএনপির খামখেয়ালিপনার একটা অবস্থান। আমি সে বিতর্কে যাব না। আমার বক্তব্য হলো এখানে স্পষ্ট, আমাদের প্রতিষ্ঠানগুলোকে যে পর্যন্ত আমরা শক্তিশালী করতে পারবো না, আপনি ইলেকশন কমিশন থেকে শুরু করে আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আমরা যদি আমাদের একটা কাঠামো, আইনি কাঠামোর মধ্যে শক্তিশালী করতে পারি। আমি বলছি না আমরা টিএন সেশনের মতো একটা ইলেকশন কমিশন ভারত যেভাবে তারা এত শক্তিশালী করে থাকে, আবার তাদের জুডিশিয়াল সার্ভিস, কেন না, আমি এটাই বলছি যে জুডিশিয়াল সার্ভিস তাদেরকে যেভাবে সহায়তা করে, তাদের জুডিশিয়াল সার্ভিসও তাদেরকে সহায়তা করে। আপনি দেখলেন সেখানে জুডিশিয়াল সার্ভিস, সুপ্রিম কোর্ট যেভাবে কথা বলে, তো ওই জায়গাটুকুতে যদি সমন্বয় করে আমরা যদি, আমি ওইরকম আশা করি না বদিউল ভাই, আপনি করতে পারেন, কিন্তু এতটুকু তো আমরা আশা করতে পারি যে যখন ইলেকশনটুকু অনুষ্ঠিত হয়, তখন একজন টিএনওকে, একজন থানার ওসির যে বাড়াবাড়ি উদ্যুক্তপূর্ণ অবস্থান, যে যিনি অপোজিশনের প্রার্থী, তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তাকে প্রত্যাহার করে মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য করা এবং তাকে সরকারি দলের সঙ্গে সহায়তা করা, এই জায়গাটুকু
স্টপ করার ক্ষমতা আমরা কি আশা করতে পারি না? এই সামান্যটুকু যদি আমরা আশা করতে না পারি, তাহলে এই ধরনের ঠুট্টু জগন্নাথ মার্কা ইলেকশন কমিশন রাখারে বা দরকার কি? তার চেয়ে বরং ডিক্লেয়ার করে দেওয়া ভালো যে যে যখন ক্ষমতা থাকবে তার যা খুশি তিনি স্থানীয় সরকার নিয়ে নেবেন, তিনি যখন মনে করবেন জাতীয় ইলেকশন তার নেবেন, কখনো যদি উদারতা আসে তাহলে প্রতিপক্ষকে অল্প কিছু দান করবেন, সেটা একটা আরেকটা এক্সাম্পল হতে পারে। কিন্তু সেই জায়গাটুকু যদি আমরা না যাই, আমাদের কথাগুলো স্পষ্ট হতে হবে। প্রতিষ্ঠান শক্তিশালী করার দিকে আমরা যাদেরকে অপোজিশন বলি, বিএনপির কোনো ডিমান্ড আছে? বিএনপি কি আজ অব্দি স্পষ্ট কোনো গাইডলাইন দিতে পেরেছে যে আপনি ইলেকশন কমিশন এরকম হবে বা ইলেকশন কমিশনের রূপরেখা এতটুকু হবে? আমি আপনি আক্ষেপ করছি চাটকেল নিয়ে, আমি আপনি আক্ষেপ করছি 7টা পৌরসভার মেয়র কি করে বিনা প্রতিনিধি হয়, আমরা এখানে ডিসকাশন করছি। তা আমরা কেন ডিসকাশন করে লাভটা কি? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম না থাকলে তার হবে না। আমি শেষ করছি আরেকটু বলি, ইলেকশনের সবচেয়ে খারাপ দিক আরেকটি, ইলেকশনে যখন যারা প্রার্থী থাকেন তখন তারা সবাই উদার যে মনোভাবটিতে থাকে, ইলেকশন পর সেটুকু থাকে না। আমরা পুরুষ সংস্কৃতিটা আমরা মনে করি পজিটিভ, আমাদের একটা ঐতিহ্য আছে, সেই জায়গাটুকুতে আমাদের যেতে হবে। স্যার একটা কথা বলি, আমি এই বাইরের পৌরসভাগুলোর লাইভ দেখতে গিয়ে দেখলাম, আমরা যখন লাইভ দেখা তখন দেখা গেল দেখছি একজন প্রার্থী একটা লোককেই অন্তত দেখলাম 10 বার পা ধরে সালাম করলো। তখন আমার মনে হলো যখন বিয়ে করতে যায় তখনও এরকম সালাম করে না। তো প্রার্থীগুলো যেটা বলছে যে আমরা বুঝতে পারছি না ওনাদেরকে, এবং ওনারা বলছে কিন্তু যে এই যে আসলো এরপরে কিন্তু ওনাদেরকে আর পাওয়া যাবে না। হ্যাঁ, বলে যাচ্ছে যে আমি এটাকে, উনি বর্তমান আছেন, উনি বলছেন আমার যে অসম্পূর্ণ কাজগুলো আমি পূরণ করব, কিন্তু প্রার্থীরা বলছেন যে পূরণ না করে আমরা দেখতে চাই অন্য কাউকে। তো আপনার পর্যবেক্ষণে কি বলে যে এই জিনিসগুলো যে হচ্ছে? আমাদের উইথ ডিউ রেসপেক্ট ভোটারদের একটা অংশ একটু সিনিক্যাল হয়ে গেছে। আমি একবার এই মানে বাউফল নামে একটি এলাকা আমাদের দক্ষিণবঙ্গে, সেখানটায় মোল্লা পরিবার যথেষ্ট বিত্তশালী এবং আপনার সুনামের অধিকারী, ঐতিহ্যবাহী একটা পরিবার। তো তাদের পক্ষ থেকে যিনি রাজনীতি করেন ফিরোজ মোল্লা সাহেব, তার সম্পর্কে একটু খোঁজ খবর নিচ্ছিলাম, এবং কেউ কেউ এমন মন্তব্য করছিলেন যে তিনি যদি এখানটায় স্টেডিয়াম বানিয়ে দেন কিংবা এয়ারপোর্টও বানিয়ে দেন তবুও তাকে ভোট দেবো না। মানে অ্যাটিচিউডটা এরকম, মানে লজিক্যাল বা যৌক্তিক কোনো ভিত্তি নেই অ্যাটিচিউডের, এবং এই ধরনের একটা সিনিক্যাল পজিশন নিয়ে কিন্তু ভোটাররা অনেকাংশে বসে আছেন। ফলে দিতে পারবে, আপনার কিছু কি মনে হয়? ওটা তো পরের বিষয়, মানে তার বক্তব্য হচ্ছে সে দেবে না। মানে এই যে অ্যাটিচিউড, এই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু আসলে কাজ করতে হবে, অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী কাজ, ভোটার এডুকেশনের কাজ। কারণ আমরা প্রথম দিকে যে স্লোগানটা নিয়ে এমফাসাইজ করতাম, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই জায়গা থেকে পরে উত্তরণ ঘটিয়ে দেখে শুনে বুঝে দেব, এই যে উত্তরণটা, সেই জায়গাটায় আসলে কাজ না করলে, আপনার শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাহলে মানে নির্বাচন তো হচ্ছে, মানুষ কিন্তু একটা প্রত্যাশা নিয়ে বসে আছে। হ্যাঁ, এখন আছে, এখন ধরুন মানে বৃহত্তর পরিসরে আমরা যদি গ্লোবাল একটা পার্সপেক্টিভে দেখি, সোভিয়েত ইউনিয়নে তো নিয়মিত রীতিমতো নির্বাচন হতো, কিন্তু সেই নির্বাচনগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডে ক্রেডিবল কি বলা হতো কখনো? ওয়ান পার্টি সিস্টেম। তো সেই রকম বিভিন্ন রকমের আপনার রকম ফের আমরা গাদ্দাফি লিবিয়াতেও দেখেছি, গ্রিন বুক ইত্যাদি, কিন্তু সেগুলো তো আলটিমেটলি সাস্টেইন করেনি। বা আপনার এই জিম্বাবুয়েতে মোগাবে সাহেব দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে আছেন, বা আপনার এই যে আরুসা ডিক্লারেশন দেওয়া তানজানিয়ার নায়ারে রেজিম আমরা দেখেছি, বা ইদি আমিনের মতো আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ক্ষমতায় অধিষ্ঠিত থাকতে, কিন্তু সেসব দিয়েই বিষয়গুলো কিন্তু সাস্টেইনেবল হয়নি। ইনস্টিটিউশনালাইজেশনের যে জরুরি দরকার, যেটি নঈম নিজাম বলছেন, সেই জায়গাটাই কিন্তু আমাদের নজর দিতে হবে। তাৎক্ষণিকতা আক্রান্ত হয়ে মনের ঝাল মেটাতে গিয়ে ভোটাধিকার অপচয় করলাম, সেটি কিন্তু সঠিক কাজ নয়। তাহলে যদি এরকম হয়, কারণ যেমন এটা এখন কিন্তু বলা হচ্ছে সামনে কিন্তু আমাদের নির্বাচন আছে, তো এই জায়গাতে যদি মানুষ তার দায়িত্ব পালন না করে, মানুষ যেমন তেমনি প্রতিষ্ঠান সবাই যদি দায়িত্ব না পালন করে, এরপরে তো আস্থার অভাব দেখা দিতে পারে। ডেফিনেটলি আমরা আমাদের যে প্রত্যাশা, আমরা একটা বহুবাচনিক সমাজ গড়ে তুলতে চাই, এই প্লুরাল স্পেসটাই কিন্তু আপনার ডেমোক্রেসির ফ্যাব্রিক, এবং সেই জায়গাটা যদি সংকুচিত করে ফেলি, আমরা সিনিক্যাল হয়ে যাই কিংবা অ্যাপাথেটিক হয়ে যাই যে কিছুতেই কিছু যায় আসে না, বা জোর করে ভোটারদের বাড়ি থেকে যদি নিয়ে যেতে হয় ভোট দেওয়ার জন্য, যে তারা রিলাক্টেন্ট,
তাহলে মানে উন্নত বিশ্বে এই ধরনের একটি অবস্থা আছে, লোকজন কাজকে বেশি গুরুত্ব দেয়, সময়কে গুরুত্বপূর্ণ মনে করে, সেই জন্য হয়তো অনেকে ভোটাধিকার প্রয়োগ করতে চায় না, যেই জন্য অস্ট্রেলিয়ার মতো দেশে বাধ্যতামূলক করা হয়েছে ভোটাধিকার প্রয়োগের বিষয়টা। তো সেরকম একটি অবস্থায় হয়তো আমাদের যেতে হবে। ওইরকম যদি অবস্থা থাকে, তা নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যা আছে, সবকিছু আমরা কাগজপত্রে দেখতে পাচ্ছি পরিষ্কার ছিমছাম মোটামুটি, কি নয় ভাই? এটা তো আপনাকে বলতেই হবে। অবশ্যই পরিষ্কার পরিবেশ ছিমছাম। ভালো বলতে হবে। আমরা পরিবেশ খুবই ভালো এবং দেখে কোনো জায়গায় বোঝার উপায় নাই অনিয়ম হচ্ছে, হয়তো আমরা লিখছি বা আমরা বলছি, অভিযোগগুলো পাওয়ার পর আমরা লিখছি। হ্যাঁ, আমরা তো অভিযোগ না পাওয়ার কারণে তো আমরা লিখছি না বা আপনি দেখাতে পারছেন। মজার ব্যাপার হলো ওই যে বললাম না যে নিভৃতে কি হয়ে যাচ্ছে আমরা এটা বুঝতে পারছি না, ঠিক আছে? এবং আরেকটা জিনিস যেটা মনে হলো, যেমন মনে করেন ইলেকশনের দিনে 30 তারিখে যেটা আছে, হ্যাঁ, এখন হয়তো এরকম করে চুপ আছে, দেখা গেলো ইলেকশনের দিনই দেখা গেলো যে একটা মানুষের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি জেগে যেতে পারে, যে সে হয়তো ভাবছিল যে যেভাবে বলেছি তাতে কেউ আর এদিকে আসবে না, কিন্তু ওদিনকে চলে আসলো, তখন কি হবে? তার আগে আপনি নীরবে নিবৃত্তি কি ঘটছে তার একটু আমি একটা জিনিস উত্থাপন করতে চাই, যে আমরা কালকে এই তথ্যগুলো আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে আরো বিস্তারিত দিব, যে এবার যারা মনোনয়ন পেয়েছে, যে বিএনপি আওয়ামী লীগে যারা মনোনয়ন পেয়েছে মেয়র পদে, তাদের অতীতের মামলা প্রায় সমান সমান, কিন্তু বর্তমান মামলা যে বিএনপির অনেক বেশি, আওয়ামী লীগের অন্তত আমরা এখনো তথ্যগুলো এখনো বিশ্লেষণ হচ্ছে আমাদের অফিসে, এখনো শেষ হয়নি, তো আমার অন্তত 3 ডজন, যে প্রায় 3 ডজন আওয়ামী লীগের প্রার্থী আছে যাদের বর্তমানে মামলা আছে। তো এখন আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ কিভাবে এদেরকে মনোনয়ন দিল? আওয়ামী লীগ রাজনৈতিক মামলা দিতে পারে না, মানে নিজের দলের বিরুদ্ধে নিজের দলের না। এখন যদি ধরেন একটা স্থানীয় সম্পদ আরোহণ নিয়ে বিরোধ থাকতে পারে, টেন্ডার নিয়ে বিরোধ থাকতে পারে, তাহলে বাণিজ্যিক বিরোধ থাকতে পারে, তাকে মনোনয়ন দিল কিভাবে? তার পার্টির লিডার থাকতে অ্যাভয়েড করবে কি করে? এই যে আমাদের রাজনৈতিক দলের, তার মানে এই যে তারা কি বলতে চাচ্ছে যে তারা যে মামলা দিয়েছে তাদের দলের লোকের বিরুদ্ধে, সেগুলো হয়রানিমূলক, অথবা তাদের বিশ্বাস নেই, আস্থা নেই আমাদের এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপর। তো এগুলো নীরবে নিবৃত্তি ঘটছে, এবং যেগুলো ইতিবাচক নয় আমাদের রাজনৈতিক দলের, এগুলো দায়িত্বশীল আচরণ নয়। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি কার্যকর করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই রাজনীতিকে পরিচ্ছন্ন করতে হবে। তো এটা ঘটছে। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন কি, যে যদি আমার মনে হয় না এরকম কিছু ঘটবে, হঠাৎ করে একটা বিস্ফোরণ ঘটবে আপনি যদি আশা করেন। যে মর্নিং শোজ দি ডে, কি হচ্ছে, মানুষ ওই যে হতাশ নিরাশ মানুষ হাল ছেড়ে দিয়েছে, মানে রিজাইন্ড হওয়া মানে হাল ছেড়ে দেওয়া। হাল ছেড়ে দিচ্ছে কেন? ওই যে আপনার যে কলার বললো, দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। 5 জানুয়ারি 2014 নির্বাচনে সেই 153টা আসনে কোন লোক ভোট দিতে পারলো না, এবং যে 147টা আসন যেখানে ভোট হয়েছে সেখানে অনেকগুলো 40-50টা বোধ হয় ওই যে কেন্দ্রতে কোনো ভোট হয়নি, কোনো একজন ভোটার যায়নি। এবং এই দিন দিন তারপরে উপজেলা নির্বাচন, তারপর সিটি কর্পোরেশন নির্বাচন, তো মানুষ হতাশ না হয় কি করবে? হাল ছেড়ে না দিয়ে কি করবে? তারা ভোট দিতে পারে না, তাদের যারা ক্যান্ডিডেট হইতে পারে না। ওই যে ফেনীর কথা বলেছেন, যে আজকের একটা কাগজে যে সেখানকার যে যারা মনোনয়নপত্র জমা দিতে পারেনি তাদের 15 জনকে, একজন প্রতিবেদক 15 জনকে ইন্টারভিউ করেছে, 15 জন বলেছে, তারা সুস্পষ্ট হয়ে বলেছে আগের রাত্রে এসে তাদের থেকে মনোনয়নপত্র নিয়ে গিয়েছে। তো এই হলে মানুষ হতাশ হবে না কেন? এবং তারা কোন সাহসে যাবে ওই যে বিস্ফোরণ ঘটাতে কিংবা ভোট দিতে? তো আমি তো যে আপনি যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, ওই যে কোনো অশান্তি তেমন একটা নাই, এর কারণ একটা ভয়ভীতি, একটা এই যে আতঙ্ক, এইরকম একটা ওই যে হুমকি ধামকির মধ্যে আছে। এবং সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও অনেকগুলো ভূমিকা পালন করছে, যেগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, আপনি যে ওই যে পৌরসভা, ছোট্ট পৌরসভা, এগুলো কারণ এগুলো ওই যে ধোঁকা দিয়ে সৃষ্টি করা হয়েছে। এগুলো পৌরসভা হওয়ার মতো তারা যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া পূরণ করে না। এগুলো রাজনৈতিক ফায়দা হিসেবে দেওয়া হয়েছে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য মনে করেছে যে পৌরসভা হলেই বড় কিছু হয়ে যাবে। আমি একদম স্পষ্ট, আমাদের ভোটের সংস্কৃতি একটুকু নষ্ট করে দিয়েছে সামরিক সরকারগুলো। হান আর ভোট চালু করে
সেই সময় হা না ভোটে কেউ যেত না। আমার খেয়াল আছে যে রহমান আমলে আমরা স্কুল থেকে গিয়ে আমাদের লোকজন দেখলাম যে 1-2-3 জন মিলে পুরো বাক্স ভর্তি করছে। এটা একদম সিস্টেমটা এরকম ছিল। জিয়াউর রহমানের সময় এটা ছিল, এরশাদ সাহেবের আমলে হা না ভোট যেহেতু তাই হয়েছিল। আপনার ওই সময়টুকুতে যে ভোটের সংস্কৃতি নষ্ট হওয়ার প্রক্রিয়া, এই শাকা চৌধুরীকে নিয়ে একটা প্রবাদ ছিল, তিনি আগের দিন হিন্দু বাড়িগুলোতে গিয়ে বলতেন বা তার সমর্থকরা গিয়ে বলতেন, তোমরা কি শাকা চৌধুরীকে চাও? যে ওরা বলতেছে অবশ্যই আমরা চাই, তারা তো নিরীহ মানুষ, তারা তো তাহলে তোমাদের ভোট কেন্দ্রে যাওয়া দরকার নেই। তা এই যে সংস্কৃতিটুকু আমাদের সময় বিভিন্ন সময় চলে আসা, এই জায়গাটুকু খুব বন্ধ হতে হবে। রাজনীতিবিদদের নিজেদের মধ্যে আগে সংশোধন হতে হবে। তার এরপর আপনার প্রতিষ্ঠানগুলোকে যদি আমাদের শক্তিশালী করতে পারি, আমাদের ইলেকশন কমিশনকে যদি শক্তিশালী করা যায়, আমাদের জুডিশিয়াল সার্ভিস যদি সেক্ষেত্রে সমর্থন যোগায় ইলেকশন কমিশনকে তার এই জায়গাগুলোতে, এবং একটা নিরপেক্ষ একটা অবস্থান থেকে ইলেকশন কমিশনকে গঠন করা যায়, এবং ইলেকশন কমিশন যে নিয়োগ প্রক্রিয়া যদি স্বচ্ছতা আনা যায়, আপনার একটা জবাবদিহিতার আওতায় সবাই থাকতে পারে, এবং ভোটকালীন সময় প্রশাসনকে, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দুইটাই যদি ইলেকশন কমিশন কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারবো। আমাদের একদিন সেটি সম্ভব নয়, সময় লাগবে। এই সময়টুকু সবাইকে নিয়েই করতে হবে। আদারের যে অবস্থা আমরা অতীতে ছিলাম, যে অবস্থা বর্তমানে আছে, এটা অব্যাহত থাকবে, যেটা কারোর জন্য মঙ্গলকর নয়। যেটা আমি নাজমুল হাসান কলিমুলের সাথে একমত। সাময়িক হয়তো আমরা একজন আরেকজন লাভবান হব, দীর্ঘমেয়াদী একটি দেশ লাভবান হতে পারে না। যে বাংলাদেশের স্বপ্ন, একটা আমরা আজকে বিশ্বের বুকে গর্ব করার মতো একটা জায়গায়, আমাদের উন্নতির সূচক অনেক উপরে। পাকিস্তানকে আমরা হার মানিয়ে দিলাম, যেখানে আজকে উন্নতির ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে সেই জায়গাটুকু ধরে রাখার জন্য আমাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটা সবকিছুই দরকার আমাদের। শেষ পর্যায়ে ডক্টর খলিলুল্লাহ বলেন। নঈম নিজাম যেই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন, আসলে সেই জায়গাগুলো নিয়ে আসলে লং টার্ম বেসিসে আমাদের কাজ করতে হবে। কুইক সলিউশন, এই অ্যাডহকিজমের যে কালচারটা, এই বৃত্ত থেকে অতি অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। তা না হলে সাস্টেইনেবল ইনস্টিটিউশনালাইজড কোনো কিছু আমাদের এখানে দাঁড়াবে বলে মনে হয় না। যদি এরকম যদি না দাঁড়ায় বা হয়, তাহলে এই যে আমরা যে লেভেলে চলে যাচ্ছি, ইকোনমিক ইয়াটার যে জায়গায়, তো এত বড় একটা গ্যাপ যদি থাকে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমাদের তৃণমূল পর্যায়ের সাথে এইভাবে, তাহলে একটা পর্যায়ে তো এটা ধসের মধ্যে পড়তে পারে যে কোনো সময়, যদি ভিত্তি শক্তিশালী না এটা তো হয়। সাস্টেইনেবল হবে না, শক্ত ভিত্তির উপর দাঁড়াবে না। আপনার মানে যেটা হলো যে স্ফীতকায় একটি উপরিভাগ যদি তৈরি হয় এবং তার গোড়া যদি নড়বড়ে থাকে, তাহলে যে কোনো সময় প্রপাত ধরনী তল হতে বাধ্য। আচ্ছা, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমরা শেষ করি। আমাদের কিন্তু একটা সময়কাল ছিল যেখানে কিন্তু আমরা ওই যেই অবস্থার কথা বলছেন, এর থেকে উত্তরণ ঘটানোর একটা ওই যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। 2007 সাল থেকে 2013 সালের শেষ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, তো সেখানে সহিংসতা হয়নি, সেখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। কারণ এর জন্য দায়ী আমাদের মূলত যে বর্তমান কমিশন, আমাদের নির্বাচন কমিশন, যে আগের নির্বাচন কমিশন শক্তিশালী ছিল, নিরপেক্ষ ছিল, তারা দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করেছে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও। কিন্তু আমাদের বর্তমান নির্বাচন কমিশন দুর্ভাগ্যবশত আমাদের সেই ঐতিহ্যটাকে ভেঙে দিয়েছে। আমি শেষ করছি এক সেকেন্ডের মধ্যে। সেটা যেরকম গাছ আপনি বীজ বপন করবেন সেরকমই ফল পাবেন। তা আমাদের সেরকম গাছ লাগানো হয়েছে, বীজ আর মানে ফলটা ভালো পাওয়ার সুযোগ নেই। আর সুশাসন এবং ডেমোক্রেসি ছাড়া একটি দেশ যতই অগ্রসর হোক, একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।